আমাদের এটিএন মিউজিক প্রতিনিয়ত আপনাদের সাথে দারুণ সব শিল্পীদেরকে পরিচয় করিয়ে দিতে পছন্দ করে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে আছেন ভার্সেটাইল একজন কণ্ঠশিল্পী। আমাদের সঙ্গে আছেন নিশি শ্রাবণী। নিশি শ্রাবণীর প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন। জানবো তার ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক ভালো আছি এবং আজকের এই সুন্দর আয়োজনে এসে আরো ভালো লাগছে। দারুণ। আমরা জানি 5 বছর বয়স থেকে আপনার গানের সাথে হাতে খড়ি, তারপর একটু একটু করে পথ চলাটা অনেক বড়, সেই বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটু জানতে চাই যে সম্প্রতি কিন্তু অনেকগুলো কাজের ব্যস্ততায় আপনি আছেন। সারা বছরে একটা লেআউট আপনার কাছে আছে যে কখন কোন গানটি আপনি রিলিজ করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাজই আপনি বেশি করছেন। আপনার কাছেই জানতে চাইবো কতগুলো কাজ আসছে। আমাদের আসলে কন্টিনিউয়াসলি কাজ চলে। প্রত্যেক মাসে দেখা যায় 3টা, কিছু না হলে 2টা গানের আমাদের নতুন গানের ভয়েস দিতে হয়। বাট কখন কোন গানটা রিলিজ হচ্ছে এটা তো আসলে প্রযোজক যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। ওনাদের সুবিধা মতো আর কি গান করেন। তো এখন তো গানের কাজটাই আমাদের একটু বেশি হচ্ছে, বা টিভির কাজ, এই ব্যস্ততাটা বেশি। ক্যারিয়ার লাইফে প্রায় 100টিরও বেশি কিন্তু মৌলিক গান আছে। একজন শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। এই যে 100টি গান আপনি করেছেন, আপনার মৌলিক গান আপনি করেছেন, বা মৌলিক গান হিসেবে আপনার অ্যাচিভমেন্ট, এর পিছনে আপনাকে কতটুকু শ্রম দিতে হয়েছিল? আসলে ওই টাইমে যে গানগুলো করেছিলাম, আমি খুদে গানরাজে ছিলাম। সেখান থেকে বের হওয়ার পরে খুদে শিল্পী হিসাবে আমরা তখন কাজ করতাম এবং ওই টাইমটা তো সিডি ক্যাসেটের ছিল। এক একটা অ্যালবামে 10টি করে গান ছিল। তো সেই হিসাবে আমার প্রায় 10 থেকে 12টা অ্যালবাম আছে এবং ওই টাইমে আসলে বুঝে তো গান গাইতাম না। এখন যেমন প্রত্যেকটা জিনিস অনুভব করে বুঝে ভেবে গান গাই, তো তখন তো আসলে স্টুডিওতে যেতাম, গান বলতো এটা এভাবে গাইতাম। তো এখন মনে হয় যে এই জায়গাটা আসলে আমার স্টার্টিংয়ে অনেক বড় পাওয়া, যেটা আসলে সবার হয় না বা সৌভাগ্য হয় না। আপনি বলছিলেন যে আপনি সেই ছোটবেলাতেই রিয়েলিটি শোতে আপনি যুক্ত হয়েছেন, সেখানে সিডির কাজ করেছেন, আপনি ক্যাসেটের কাজ করেছেন, ক্যাসেটের পরে সিডি এবং এখন বর্তমানে হচ্ছে ইউটিউবের একটা সময় এসছে। এই যে 3টা ধাপই কিন্তু আপনি দেখেছেন ইন্ডাস্ট্রির। তবে আপনার মতে কোন পর্যায়টা ভালো ছিল? প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা পর্যায় ভালো, কিন্তু প্রেজেন্ট টাইমে মনে হয় যে একটু মানুষের কাছে পৌঁছানো যেমন একটু কনফিউশনাল জায়গাটা ক্রিয়েট হয়েছে, আবার সহজেও মানুষের কাছে চলে যাওয়া যাচ্ছে। যে এখন তো বলা যায় যে সবকিছু হাতের মুঠোয়, কিন্তু তারপরে না আগে যে পপুলারিটিটা পাওয়া যেত একটা গান করে বা মানুষের হৃদয়ে যে পৌঁছে যেতাম, ওইটার লংজিবিলিটি অনেক বেশি থাকতো। সত্যি। বাট এখন যদিও কোনো কিছু ভাইরাল হচ্ছে, বা আমরা আগে পপুলারিটির জায়গা ছিল, আর এখন সেই জায়গা থেকে সরে এসে ভাইরাল যে জিনিসটা অ্যাড হয়েছে, তো ভাইরালের লংজিবিলিটি আমার কাছে মনে হয় একটু কম। মানে ভাইরাল হচ্ছে কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য, হয়তো 2 মাস 3 মাস 6 মাস এরপরে হারিয়ে যাচ্ছে। আপনার এমন কোনো গান আছে যেটা খুব বেশ ভাইবে এসেছিল? আমি এখনো পর্যন্ত আমার নতুনভাবে নিজেকে আমি মিডিয়াতে যখন প্রেজেন্ট করেছি, আমি খুদে শিল্পী বাদ হয়ে এসে, তখন আমার প্রথম যে কভার মৌলিক সং ছিল, সেখান থেকে আমার পরপর যে 3টা কভার সং হয়েছিল, প্রত্যেকটা গানে আমার এখনো পর্যন্ত আমি যেখানেই যাই, আমার টিভি লাইভ স্টেজ প্রোগ্রামে আমাকে গাইতে হয়। তো এই 3টে গানের মধ্য থেকে একটি গান কি একটু শুনবো? অবশ্যই। আমি যেটি গাইছি এটা হাসান রাজার একটি গান আমি কভার করেছিলাম, সেটা গাইছি, শুনবো। ধপ ধপ করে উঠলো আগুন, ধরলো আমার প্রাণে, সুরমা নদীর জল দিলেও, সুরমা নদীর জল দিলে নেভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। বাহ, দারুণ। আপনি ছোটবেলাতে একটা রিয়েলিটি শোতে ছিলেন, আবার যখন নিজেকে গ্রো করেছেন 2020-এ কিন্তু আপনি আরেকটা রিয়েলিটি শোতে যুক্ত হয়েছিলেন এবং সেখানে টপ 10-এ আপনি ছিলেন। তখনকার সময় যে রিয়েলিটি শোতে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে যে রিয়েলিটি শোতে আপনি যুক্ত হয়েছিলেন, এর মধ্যে পার্থক্য কতটুকু পেয়েছেন এবং কি কি জিনিস আপনি নতুন করে শিখেছেন? আসলে বলবো দুই এক্সপেরিয়েন্স। তখন যেখানে আমি যে রিয়েলিটি শোতে ছোটবেলায় ছিলাম, এটা তো বেসিক্যালি ফ্যামিলির ইন্সপিরেশনে ছিলাম এবং সেটা কিছুটা অবুঝের মতো গেয়েছি, গান গেয়েছি, যতটুকু পেরেছি অ্যাচিভমেন্ট ছিল।
আর বড় হয়ে যেটা ছিল এটা আসলে বেসিক্যালি কোনো ইন্টেনশনালি আমি রিয়েলিটি শোতে যাব বা পার্টিসিপেট করবো এরকম কোনো ইন্টেনশন ছিল না। সময়টা ছিল করোনা প্যান্ডেমিকের, তো ঘরে বসা ছিলাম, কোথাও বের হতে পারছিলাম না। আর একটু ছোট্ট করে বলি যে আমি ছোটবেলা থেকে আসলে বেসিক্যালি স্টেজ দিয়ে আমার গান শুরু, তো স্টেজের অনেক প্রেশার থাকতো। তো যেহেতু করোনাতে আমরা সবাই ঘরে বন্দি ছিলাম, খুব বোরিং হয়ে গিয়েছিলাম, তো ভাবছিলাম যে কিছু একটা করা দরকার, কিছু মানে একটু আউটিং দরকার, যে কোনো একটা উসিলায় ঘর থেকে বের হতে হবে। তো যেহেতু রিয়েলিটি শো এইখানে যদি আমি পার্টিসিপেট করি বা আমি যতটুকুই আগাই অ্যাটলিস্ট বাইরে তো যেতে পারবো। তো এরকম একটা মেন্টালিটি নিয়ে আমি জাস্ট ভিডিওটা আপলোড পাঠিয়েছিলাম, যেটা আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম ছিল, ফুল ক্রাইটেরিয়া ফুলফিল করে পাঠিয়েছি। দেন সেখান থেকে যে পর্যন্ত এসেছি এটা অ্যাকচুয়ালি আমার কোনো প্রি প্ল্যানিং বা প্রিপারেশন নিয়ে ছিল না। তবে আমার কাছে মনে হয় যদি আমি আরেকটু প্রিপারেশন নিয়ে বা সেভাবে মেন্টালি সেট করে আসতাম তাহলে আরও হয়তো ভালো হতো। আচ্ছা, আপনার কি মনে আছে যে ঠিক কোন গানটি আপনি আপলোড করেছিলেন রেজিস্ট্রেশনের সময়? একটু কি শুনবো? অবশ্যই। আমি আমার খুব পছন্দের একটি গান গেয়েছিলাম, যেটা আমি স্টেজে সব সময় গাইতাম, সেটা গাইছি। ওরে বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বাহ, দারুণ একটি গান, খুব পরিচিত একটি গান, যেখানে মানুষ গানের পাশাপাশি নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, বিভিন্ন পেশায় জড়িত হচ্ছে। সেখানে আপনি একজন মানুষ, আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনার কর্মসংস্থানের যে অংশটা উৎস ছিল সেটা আপনি ছেড়ে দিয়ে আপনি গানে ডাইভার্ট হয়েছেন কেন? সব থেকে বড় কথা হচ্ছে আমি যে চাকরিটা পেয়েছিলাম সেটা আমার গানের রেফারেন্সে পেয়েছিলাম। আচ্ছা, আমি ফরিদপুর সুগারস মিলে অ্যাকাউন্টেন্ট ছিলাম, তো আমার গানের জন্যই আমাদের যে তখনকার চেয়ারম্যান স্যার ছিলেন উনি আমাকে চাকরিটা দিয়েছিলেন। কিন্তু যখন আমি রিয়েলিটি শোতে আসলাম এবং আমার ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছিল, তো আমি যেহেতু ওখানে একটা চাকরি করি সেখানে আমার রেসপন্সিবিলিটি আছে, তো আমার যখন বারবার ঢাকায় আসা যাওয়া হচ্ছিল সেখান থেকে আমার ওই কাজের জায়গাটাতেও ইম্প্যাক্ট পড়ছিল এবং আমি এখানেও ঠিক মতো সময় দিতে পারছিলাম না। আর যেহেতু আমার আসলে চাকরি করার কোনো ইচ্ছা ছিল না, এটা আম্মুর ইচ্ছা ছিল আমি চাকরি করবো, ব্যাস তোমার ইচ্ছে পূরণ হয়েছে, এখন আমি গানে যাই। মানে গানটাই ছিল আপনার মূল উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। দারুণ। একটা শিল্পীকে কিন্তু এখন শুধু গান গাওয়ার জন্যই চিন্তা করতে হয় না, সেই গানটাকে রিপ্রেজেন্ট করার জন্য ভিডিওগ্রাফির উপরও বেশ সময় দিতে হয়। এই বিষয়টাকে আপনি কতটুকু ভালোভাবে দেখেন বা এই বিষয়টা নিয়ে আপনার কি ধরনের চিন্তা ভাবনা? আমার কাছে মনে হয় যে এখন তো আসলে সবাই অনেক বেশি আপডেট হয়ে গেছে, সো সবাই আসলে সুন্দর গোছানো জিনিসটা বেশি পছন্দ করে। আর ভিজুয়াল জিনিসটাতে আমার কাছে মনে হয় অ্যাজ এ সিঙ্গার যদি আমার কোনো গানের ভিডিওতে আমি থাকি তাহলে সেটাই হয়তো আমার জন্য বেশি ভালো হয়, কারণ আমার গানটা আমি যদি রিপ্রেজেন্ট করি সেটা আমি যেভাবে আবেগটা দিতে পারবো, আর একজন আসলে ওইটা কতটুকু দিতে পারবে সেই বিষয়েও নিজের কাছে একটু শঙ্কা থাকে। তারপরেও দর্শকের কাছে আমার মনে হয় যে যার গান তাকে যদি দর্শক দেখে তাহলে দর্শকও মানে গানটা উপভোগ করছে, আবার আমাকেও দেখতে পাচ্ছে। আমরা কিন্তু অনেক শিল্পীদের কাছে শুনতে পাই যে ভিডিওগ্রাফি করাটা অনেক বেশি এক্সপেন্সের বিষয়, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। এই বিষয়টা আপনি কি বলবেন? এটা তো আগাগোড়াই একটু এক্সপেন্সিভ ছিল, কারণ একটা ভিডিওগ্রাফির পিছনে তো অনেক কস্টিং থাকে। সেখানে যদি আমি একজন মডেল অ্যাড করি তার কস্টিং আছে এবং ফুল টিমের একটা কস্টিং আছে। বাট এখন একটা কিছু মানে দেখা যায় যে একটু স্টুডিও ভার্সনে সবাই কাজগুলো করছে, সেক্ষেত্রে একটু এক্সপেন্স কমেছে, বাট তারপরে তো সব কিছু একটু ভ্যারিয়েশন দরকার হয়। স্টুডিও ভার্সনগুলোর আসলে প্রায়োরিটি কম থাকে বা চাহিদা একটু কম থাকে। পরপর 3টি সিনেমাতে আপনি গান করেছেন, একজন শিল্পীর জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে সিনেমাতে তার গান যাচ্ছে। এখন কিন্তু সিনেমার গানের পাশাপাশি খুব ট্রেন্ডে চলছে নাটকের গান, এবং সেই সাথে ওয়েব সিরিজের গানগুলোও কিন্তু বেশ ট্রেন্ডে চলছে। তো আপনার যেহেতু সিনেমা এবং নাটক ওয়েব সিরিজে কাজ করা হয়েছে, এই কাজগুলোর মধ্যে আপনি পার্থক্য কোথায় দেখেন? আসলে আমার কাছে কোনো কিছু পার্থক্য মনে হয় না, আমি তো গান গাই, তো আমি নাটকের গান গাই বা ওয়েব সিরিজ ফিল্ম
গান সব সেম আমার কাছে। আচ্ছা, সেখানে আয়োজনের ক্ষেত্রে বা রেমুনারেশনের ক্ষেত্রে কি কোনো পার্থক্য আপনি পান না? অবশ্যই আছে। আমার কাছে যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি সিনেমার গানে সবাই তো জানে যে একটা সিন্ডিকেট আছে, যে নির্দিষ্ট কিছু জায়গাতে বা নির্দিষ্ট কিছু আর্টিস্ট গান গাওয়ার সুযোগ পায়। আর নাটকের গান বা ওয়েব সিরিজের এই জায়গাটাতে একটু প্রশস্ততা আছে, যেমন এখানে অনেকেই গান গাইতে পারে বা ওই সুযোগটা থাকে, কারণ এই জায়গাটা একটু বিস্তৃত এবং অনেকেই মিলে কাজ করে। যেমন অনেক বেশি ডিরেক্টর আছেন, এক একটা নাটক প্রতি মাসেই তো দেখা যায় 5-6টা করে নাটক যাচ্ছে আমার, এবং এত চ্যানেলের জন্য প্রচুর নাটক হচ্ছে। সো এই জায়গা থেকে সিনেমার ভালো গান পাওয়াটা আসলে খুব কঠিন। আর সেক্ষেত্রে তো বললামই যে কিছু সংকীর্ণতা আছে, আর নাটকে কাজ করাটা আমার কাছে মনে একটু সহজ। আচ্ছা, এই যে আপনি বলছিলেন সিন্ডিকেটের কথা, তো আপনি ব্যক্তিগত জীবনেও সেটাকে ফেস করেছেন। এই সিন্ডিকেটের এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, বা আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে অনেক ভালো ভালো শিল্পী তারা দর্শকদের কাছে তাদের প্রতিভাকে উপস্থাপন করতে পারছে না এই সিন্ডিকেটের কারণে? এরকম কি আপনার মনে হয়? এটা আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ফিল করি, এখনো করি, সবসময় করি। অনেকে বলে যে আমি অনেক কাজ করি, অনেক মেধা খাটিয়ে, মানে অনেক উইথ ডিউ রেসপেক্ট, আমার অনেক বড় প্রডিউসার আছেন, প্রযোজক আছেন যারা অনেক কাজ করেন, কিন্তু তারাই শেয়ার করে যে আমার এই কাজটা এত কষ্ট করে করছি, বাট জিনিসটা না মানে সেভাবে কারো কাছে পৌঁছলো না। আচ্ছা, আমি একটা কাজ করছি, তো সেটা সফল হওয়ার পিছনে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমি কোন জায়গাতে কতটুকু এফোর্টস দেব এবং কোন কাজে কে সুইটেবল। তো আমি সিন্ডিকেট করে যে জায়গাটাতে সুইটেবল বা ওই গানটা অন্য কারো কণ্ঠে দিলে ওইভাবে ফুটবে না, সো সেরকমই কিছু জায়গা থাকে যে স্পেসিফিক ওকে দিলে জিনিসটা ফুটে উঠবে। সো সিন্ডিকেটের জন্য এই জায়গাটাতে একটু দেখা যায় যে ল্যাকিংস থাকে, যে কারণে হয়তো দেখা যায় সিন্ডিকেটের কারণে হয়তো বা নির্দিষ্ট কিছু শিল্পী শুধুমাত্র দর্শকদের কাছে পৌঁছচ্ছেন, বাকিরা কাজ করতে পারছেন না, পৌঁছতে পারছেন না। পৌঁছচ্ছেন বলাটা ভুল, কারণ যদি পৌঁছাতো তাহলে তো সবাই সফল হতো। গানটা নষ্ট হচ্ছে, আমি এটাই বলবো। অনেক গল্প করলাম, অনেক কথা শুনলাম, তো এবার জানতে চাইছি যে প্রত্যেকটা শিল্পীর নিজস্বতা থাকে, নিজের একটা ইচ্ছা থাকে, আপনার ইচ্ছেটা কি আপনার গানগুলোকে ঘিরে? আমার ইচ্ছা যে প্রত্যেকটা শিল্পীরই যেমন থাকে যে নিজের একটা গান হবে, আসলে নিশি নামে আমাকে কেউ চিনুক এটার দরকার নাই, আমার একটা গান দিয়ে আমাকে মানুষ চিনুক। যে এই গানটা যেমন এখনো অলরেডি আছে যে নতুন প্রেমে মন মজা গানটা শুনলে মানুষ বলে নিশি শ্রাবণী, অভাগীর বাসর শুনলে নিশি শ্রাবণী, যদিও এটা কভার সং, তবুও এটা আসলে অনেক বড় পাওয়া যে আমি কোথাও যাচ্ছি কোনো টিভি চ্যানেলে, আপু এই গানটা কিন্তু গাইবেন, বড় মায়া লাগে শুনতে হবে। সো এটাই যেন মানে কোনো কভার সং পাশাপাশি যদি নিজের মৌলিক গানে নিজের পরিচিতিটা বাড়ে, তাহলে সেটা তো সত্যি তাই। মৌলিক গানের মাধ্যমে যদি একজন শিল্পীকে চেনা যায়, তবে সেটাই তার জীবনের সার্থকতা। আমরা আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যেহেতু গল্প গানে আমাদের সময় প্রায় শেষ, আমাদেরকে আয়োজন শেষ করতে হবে, তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনার যারা দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? সবাইকে বলবো সব সময় ভালো দিক থেকে ভাবার চেষ্টা করুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি যেন আপনাদের যে এক্সপেকটেশন আছে, আমাকে যে ভালোবাসাটা সবাই দিচ্ছেন, সেটা যেন আমি কন্টিনিউ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে কিন্তু আপনার একটি গান শুনে আমাদের আয়োজন শেষ করব। আপনি ভেবে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। অবশ্যই। সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে খুব সুন্দর একটা সময় পার করেছি, আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর তাই তো আগামীতে আবারও আসবো দারুণ একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি? যেটা আমার রিয়েলিটি শোর লাকি সং ছিল, আমি সেটা গাইছি। শুনবো। চুল কালো, আখি কালো, কাজল কালো, আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো? আর চুল কালো, আখি কালো, কাজল কালো, আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো? আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরে দিল না
নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।